পিয়ালি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বাবার যে কোনো প্রকার গম্ভীরতার যথেষ্ট কারণ আছে এমনটা ও প্রাপ্ত দুজনেই খুব ভালো মতোই জানে। তবে খইকে বাসায় আনার কারণ স্পষ্ট পিয়ালির কাছে। প্রাপ্তর আগে থেকেই বলতো ওর শ্যামবর্ণের মেয়ে বেশি পছন্দ। যেহেতু ওর মা গ্রামের মেয়ে ছিল, প্রাপ্ত সবসময় চেয়েছে ওর জীবনেও ওর মায়ের মতন দুরন্ত উজ্জ্বল কোনো গ্রামকন্যা আসুক। আর ঠিক ওর ভাবনার প্রতিফলন খই। ঘটনাক্রমে যাই হোক না কেন, বাবা যে ছেলের বউ হিসাবে খইকে বাসায় এনেছে সেটা যেন পিয়ালি সুনিশ্চিত। পিয়ালি ভাইয়ের দিকে তাকালো। প্রাপ্তর বিস্ময় তখনও কাটেনি। মুখ দিয়ে কিঞ্চিৎ শব্দ করে প্রাপ্তকে ডাকলো ও। প্রাপ্ত ধ্যান ছেড়ে ওর দিকে ফিরতেই পিয়ালি হাত দিয়ে ইশারায় বোঝালো, বাবা তোর পছন্দসই বউ নিয়ে এসেছে দেখ। প্রাপ্ত বিমূঢ়। পিয়ালি ঠোঁট টিপে হেসে বাবার দিকে একটু এগোলো, নিচু গলায় বলল, তারপর বাবা ওকে ভাবি বলে ডাকি? সাদেক সাহেব না সূচক কিঞ্চিৎ রাগী চাউনি দেখে পিয়ালি থতমত খেয়ে গেল। গলা ছেড়ে খোয়ের কাঁধে হাত রেখে বলল, চলো আপু, ফ্রেশ হবে চলো। খই এতক্ষণে চোখ তুলে তাকালো। গোছানো এত বড় ঘরটার মাঝের আসবাবগুলো যেমন ওর পরিচিত না, তেমনি মানুষগুলো অপরিচিত। পাশে প্রায় ওর চেয়ে কিছুটা কম বয়সের একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে ধুতি কামিজ, ছোট্ট ছোট্ট চুল, চোখে চশমা। চোখ ঘুরিয়ে প্রাপ্তর দিকে তাকালো খই। কালো টি শার্ট ট্রাউজার পরনে উজ্জ্বল শ্যামবর্ণের এক সুদর্শন যুবক। উচ্চতা চেহারায় সাদিক সাহেবের সাথে প্রচুর মিল তার। তার দৃষ্টিও ওর দিকে নিবদ্ধ। খই চোখ সরিয়ে নিল। সাদিক সাহেব আবারও বললেন, যাও খই, ও তো তোমার ছোট বোনের মতো। নির্বাক্য খই পিয়ালির সাথে পা বাড়ালো। প্রাপ্ত শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো মেয়েটার চলে যাওয়া। বেশ বুঝলো যা ঘটেছে সবটাই বাস্তব। বাবা একদমই ওর কল্পনা কন্যাকেই বাস্তবে নিয়ে এসেছে। এমন কাউকেই ভালোবাসবে বলে এতদিন অপেক্ষা, এত কল্পনা জল্পনা সবই ঠিক আছে, কিন্তু কোথাও তো একটা হাহাকার, কোথাও তো কোনো কমতি রয়ে গেছে। প্রাপ্ত অনুধাবনের চেষ্টা করলো সে কমতি। খোয়ের চোখে ওর চাওয়া সেই দুরন্তপনা অভাব, নিমিলিত চোখ জোড়া ওর চাওয়া সেই আনন্দ রেশ নেই। তাই হয়তো সেই দৃষ্টিকেও অনুভবের সময় লেগেছে প্রাপ্ত। নিজেকে নিজেই প্রশ্ন করে বসলো প্রাপ্ত। কল্পনায় যাকে ভেবে এতদিন ভালোবাসা জমিয়েছে, খোয়ের সাথে তার সবটা মিল পেয়েও ওর চাহনিতে ক্ষুব্ধ হচ্ছে ও। শুধুমাত্র এই জন্য সেই চিরচেনা অনুভবে এতটা ফাঁক রয়ে গেল। এইভাবে মিল খুঁজে বেড়াবে বলে কোনো অনুভূতি কি অবশিষ্ট ছিল ওর কাছে? নাকি তার আগে সেই অনুভব সম্পূর্ণ বিপরীতে অন্য কারোর নামে করে দিয়েছে ও? নিজেই দোটানায় পড়ে গেল প্রাপ্ত। মোবাইলের স্ক্রিনে মায়ের নাম্বার থেকে কল আসতে দেখে একটা ক্ষুদ্র শ্বাস ফেলল রাকিন। তুলল না কলটা। চুপচাপ পকেটে দুহাত গুজে আকাশপানে তাকিয়ে রইল ও। ভালো লাগছে না কিছুই ওর। সায়রার দাফনের পর গ্রাম পঞ্চায়েত খইকে সাদিক সাহেবের রেফারেন্সে মিষ্টি ঘরে পাঠাতে অনুমতি দিয়ে দিয়েছে। খই চলে গেছে গ্রাম ছেড়ে। আর এখানে ফাঁকা ফাঁকা লাগছে রাকিনের সবটা। ইচ্ছে করছে না আর এই ভাদুল গায়ে থাকতে। মাঠ ঘাট প্রকৃতি সবটা যেন ফিকে পড়ে গেছে ওর কাছে। একজন প্ল্যানার হাতে দুটো কাগজ নিয়ে এসে দেখে রাকিনের ফোন বাজছে। সে নিজেই রাকিনের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল রাকিন। পাশ না ফিরে শুধু হাত এগিয়ে দিয়ে ফোনটা হাতে নিল ও। কল রিসিভ করে বলল, হ্যাঁ মা বলো। কোথায় ছিল তুই ফোন ছেড়ে? কতবার কল করেছি দেখেছিস? টেনশন হয় না আমার? উপাস থেকে মায়ের অস্থির আওয়াজ প্রভাব ফেলল না রাকিনের উপর। শুধু বলল, কিছু বলবে? ব্যস্ত ছিলাম। কি হয়েছে বাবা? তুই ঠিক আছিস তো? শরীর ঠিক আছে তোর? গলা এমন শোনাচ্ছে কেন তোর? ঠিক আছে মা, বলো কি বলবে। কবে আসবি তুই বাবা? আরও কিছুদিন সময় লাগবে সবটা গোছাতে। কিন্তু মা আমার কাজ আছে, যা বলার একটু জলদি বলো। কথা থামালেন মিসেস মাহমুদ। রাকিন যখন বলেছে কাজ আছে মানে ওর কাজ আছে। স্মিত গলায় বললেন, ইচ্ছের সাথে কথা হয়েছে তোর রাকিন? না কেন? এমনি আসলে। মায়ের ইতস্তত স্বর শুনেই রাকিন বুঝল আবারও ওদের বিয়ের কথা নিয়ে কিছু ঘটেছে। ইচ্ছে নির্ঘাত আবারও মন খারাপ করেছে এ নিয়ে। মুখ খুলল। কল কেটে ইচ্ছেকে কল করলো রাকিন।
ইচ্ছে গিটারগুলো সাজাচ্ছিল ওর আরেক রুমে। মন ভালো নেই, সব সময় সেটা প্রকাশ করাটা ওর স্বভাব বিরুদ্ধ। রাকিনের কল দেখে একটু আটকে কল রিসিভ করলো ও। ওপাশ থেকে রাকিন বলল, কেমন আছিস ইচ্ছে? আর কেমন? রাজীব আঙ্কেল প্রতিবার তোর আমার বিয়ের প্রস্তাব পাঠালে যেমন থাকি তেমন। রাকিন কি বলবে ভেবে পেল না, তাই চুপই রইল। ইচ্ছে ওকে চুপ থাকতে দেখে নিজেই বলল, তোর কথা বল, তুই কেমন আছিস? ভালো নেই। ইচ্ছে আটকালো। সচরাচর রাকিন এত সহজ ভাষায় কথা বলে না ওর সাথে। সব সময় ঠাট্টার ছলে হবু বউ বলে বলে ওকে আনন্দে রাখার চেষ্টা করে, যদিও তাতে লাভ হয় না বললেই চলে। রাকিনের উপস্থিতিতে খেয়াকে আরও বেশি মনে পড়ে যায় ওর, তাই কোনো দিন প্রাণ খুলে হাসতে পারেনি ও রাকিনের কথায়। তবু আজ সেই মেতে থাকা মানুষটাই বলছে ভালো নেই। এটা ইচ্ছের কাছে অদ্ভুত লাগলো। বলল, কি হয়েছে তোর রাকিন? কখনো আমার অনুপস্থিতিতে তোর খুব মন খারাপ করেছে ইচ্ছে? ইচ্ছে এবারও সত্যিটা বলতে পারলো না। দুজনেরই কয়েক দণ্ড নীরবতা। অনেকটা সময় নিয়ে ইচ্ছে বলল, সত্যি করে বল তো রাকিন, কি হয়েছে তোর? কখন আমার উপস্থিতিতে প্রাণ করে হেসেছে ইচ্ছে একবারও? আমার কিছুই হয়নি ইচ্ছে, তবে তোকে নিয়ে আমার প্রচণ্ড ভয় হয়, প্রচণ্ড। এই এমন একটা লাইফ তুই ডিজার্ভ করিস না। তোকে একটুখানি হাসাতে পারি না, এই আমার মতো অক্ষম কাউকে তুই ডিজার্ভ করিস না। তুই তো তোর মতো বেপরোয়া কাউকে ডিজার্ভ করিস, যে তার বেপরোয়া কথায় তোকে সামলাবে, বিগড়াবে, পরপরই ছোটোখাটো বোকামো করে বসবে। তুই প্রাণ খুলে হাসবি তার সে বোকামিগুলোতে। তার কাছে সে তোকে জানান দেবে, তার ওই বোকামোগুলো একমাত্র তোকে ঘিরে। এই বলয়ে জড়িয়ে যাবি তুইও, যে কিনা নিজের চারপাশে জড়াবে না বলে বলয় করে রেখেছে। ভয় হয় তোর এই বেখেয়ালি পনার জন্য, সেটা পেয়েও না আবার হারিয়ে ফেলিস তুই। রাকিনের পুরোপুরি কথা শোনেনি ইচ্ছে। মাঝপথে আচমকায় প্রাপ্তর কথা মনে পড়ে গেছে ওর। মাত্র এই কদিনে ওই লোকটা কখনো রাগের কারণ, কখনো মনে পড়ার অজুহাত, কখনো মুগ্ধতা, তো কখনো হাসির কারণ হয়ে উঠেছে ওর। একজন পুরুষের কাছ থেকে জীবনে প্রথমবারের মতন এতগুলো অনুভূতি পেয়েছে ও। অকারণে এখনো অবধি তাকে নিয়েই ভাবছে। এই ভাবনার কারণ নেই, পরিণতও নেই। তবে কিসের এত বিরুদ্ধাচারণ, কিসের এত দোটানা? আজ সকালে খইয়ের মা মারা গেছে, মেয়েটা অনাথ। বাবার মুখের কথাটা শুনে বিস্ময়ে তাকিয়ে রইল প্রাপ্ত পিয়ালি। ডাইনিং টেবিলে ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন সাদিক সাহেব। খই নিজের ঘরেই ছিল। সাদিক সাহেবকে ওরা কেউ কিছুই জিজ্ঞাসা করেনি খইকে নিয়ে। জানে সময় হলে ওদের সবটা বলবেন সাদিক সাহেব। চুপচাপ বাবার হাতে খাবার খাচ্ছিল দুজনে। হঠাৎ বাবার এমন কথা শুনে থেমে রইল দুই ভাই বোন। পিয়ালি বলল, সাদিক সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। খাবার মাখতে মাখতে বললেন, হ্যাঁ, মেয়েটার আপনজন বলতে ওর মাই সব ছিল। বাবা নাকি মারা গেছে অনেক আগেই। মৃত্যুর আগে ওর মা বলে গেছে আত্মীয় স্বজন নেই ওদের কোনো। অমন মিষ্টি মেয়ে কোথায় কিভাবে থাকবে, কে কিভাবে রাখবে, বিষয়গুলো বেশ ভাবাচ্ছিল। আমার তখন আর কিছুই মাথায় আসেনি প্রাপ্ত। গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে তাই ওকে এখানেই নিয়ে এসেছি। প্রাপ্ত নিচের দিকে তাকিয়ে ভাবছিল কিছু। বাবার কাছে নিচের নাম শুনে খানিকটা ধ্যান ভাঙা চাউনি চোখ তুলে তাকালো ও। সাদিক সাহেব ওরই দিকে তাকিয়ে প্রাপ্ত আশ্বস্তের হাসি ঝুলিয়ে বলল, ডোন্ট ওয়ারি বাবা, ও খুব ভালো থাকবে এখানে। আর ওকে ভালো রাখার সে দায়িত্বটা আমাদের, তাই না প্রাপ্ত? মৃদু হেসে মাথা নাড়ালো প্রাপ্ত। 2 সেকেন্ড নীরবতার পর পিয়ালি টুপ করে বাবার হাতে থাকা লোকমা নিজের মুখে পুড়ে নিল। যদিও ওটা প্রাপ্তর দিকে ছিল, প্রাপ্ত ওর চুল টেনে দিল জোরে সোরে। দুজনকে হাসি খুশি দেখে খাওয়ানো শেষ করলেন সাদিক সাহেব। খাওয়া শেষে চলে গেলেন নিজের ঘরে। পিয়ালিও পড়তে বসবে বলে ঘরে চলে গেল। কি ভেবে প্রাপ্ত খইয়ের ঘরের দিকে এগোলো। দরজায় দাঁড়িয়ে দেখে খই হাঁটু জড়িয়ে মেঝেতে বসে আছে। বড় বড় খোলা চুলগুলো পিঠ কোমর ছাপিয়ে মেঝেতে পড়ে আছে। প্রথমে প্রাপ্ত ভেবেছিল হয়তো খইয়ের চুল তেমন বড় না,
এবার বুঝলো সেদিন ভাঁজ দেওয়া ছিল ওর বিনুনি। দরজা থেকে কয়েক পা এগোতেই প্রাপ্ত টের পেল খই ফোপাচ্ছে, কাঁদছে ও। প্রাপ্তর কি হলো আর এগোলো না ও, পিছিয়ে দরজায় চলে গেল আবারও। নিজেকে পিছুতে দেখে চরম মাত্রায় অবাক হলো প্রাপ্ত। আজকে তবে ওর সাহস কম পড়ে গেল কোনোভাবে? যেন ও চাইছে না খইকে সহমর্মিত জানাতে। বারবার মনে হচ্ছে মা হারানোর যন্ত্রণায় তো ইচ্ছেকেও কাঁদতে দেখেছে ও। সেদিন তো ইচ্ছেকেও সমবেদনা জানাতে পারেনি, আজ কি করে খইকে সান্ত্বনা দেবে ও? ইচ্ছের ক্ষেত্রে তবে অন্যায় হবে না? আকাশ কুসুম ভাবনার শেষে নিজের মাথার চুলগুলো উল্টে ধরল প্রাপ্ত। এখানেও ইচ্ছে কেন? এখানে ইচ্ছে তো থাকার কথা নয়, কোথাও থাকার কথা নয় ওর। ও তো ওর চিন্তার বিপরীতে সত্তা। তবে ও কেন জুড়ে যাবে ওর চিন্তায়? কেন একরাশ অস্থিরতা নিয়ে এবার বাসা থেকে বেরিয়ে এলো প্রাপ্ত? বাইকটা নিয়ে অজানা কোনো গন্তব্যে এগোবে বলে? বাসায় থাকলে এই অস্থিরতা বাড়বে বই কমবে না। মুদি দোকান থেকে ওকে বাইক চড়তে দেখলো মাহিম, দৌড় লাগালো তৎক্ষণাৎ। দূর থেকে ডাক লাগিয়ে বলল, প্রাপ্ত, আমিও যাব, বাইক থামা। প্রাপ্ত। প্রাপ্ত পিছন ফিরে দৌড়াতে দেখলো ওকে, না চাইতো বাইক থামালো ও। মাহিম বাইকের কাছে এসে হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগলো। প্রাপ্ত বলল, কোথায় যাবি? তুই যেখানে যাবি। দাঁত কেলিয়ে বলল মাহিম। প্রাপ্ত কিছু বলল না আর। মাহিম ঝটপট উঠে বসলো ব্যাক সিটে, একটু গা ছাড়া ভাবেই বসলো ও। প্রাপ্ত বাইক ছোটাতেই প্রায় পড়ে যাওয়ার অবস্থা ওর। কোনো মতে সামলানো নিজেকে, বাইকের একটু বেশি গতি দেখে বলল, কি রে, এত জোরে বাইক কেন চালাচ্ছিস? কি রে, কি হয়েছে তোর? খেপেছিস কেন প্রাপ্ত? প্রাপ্ত আরও জোরে জোরে চালাতে লাগলো বাইকটা। ম্যাম কিছুই বুঝে উঠল না। ওর কথায় আরও যেন সমহারের গতি বাড়ালো বাইকের। তাই সিদ্ধান্ত নিল কথাই বলবে না আর। মনে মনে নিজেকে গালি দিতে লাগলো যে প্রাপ্তর বাইকে ওঠা নিয়ে। মনে প্রাণে বিধ্বস্ততা নিয়ে বাইক চালাতে গিয়ে প্রাপ্ত এতটাই বেখেয়ালি হয়ে পড়েছিল যে রাস্তায় যে ট্রাফিক সিগন্যাল পড়েছে সেটা খেয়ালই করেনিও। রং রুটে চলে এসেছে ট্রাফিক অমান্য করে। কিছু বুঝে ওঠার আগেই প্রাপ্তর বাইককে আরেকটা বাইক ধাক্কা মেরে দিয়ে যায়। বাইক সহ প্রাপ্ত মাহিম দুজনেই গড়িয়ে পড়ল রাস্তার পাশে। প্রাপ্ত ছিটকে পড়ার পরপরই একটা দ্রুতগামী ট্রাক একদম পাশ কাটিয়ে চলে যায় ওদের। কয়েকজন পথচারী এসে জড়ো হয় ওদের চারপাশে। বাইক থেকে পড়ে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি দুজনের কারোরই। প্রাপ্তের বাঁ হাতের কোনোয় আর মাহিমের হাঁটুতে ছেড়ে গেছে। তবে বাইকে ধাক্কা না লাগলেও ট্রাকের সাথে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে ওদের। তাই অন্য বাইকটার প্রতি ক্ষোভ নেই কারো। প্রাপ্তর রং রুটে আসা উচিত হয়নি এমনটাই বলছিল ওরা। প্রাপ্ত গায়ের উপর থেকে বাইকটা সরিয়ে উঠে হাত ঝাড়ল। মাহিমকে তুলে দাঁড় করিয়ে বলল, ঠিক আছিস তুই? তোর কিছু হয়নি তো? মাহিমকে মাথা নেড়ে ঠিক আছে বোঝালো প্রাপ্ত। তারপর বাইক তুলে দাঁড়ালো ঠিকঠাক মতো। আশেপাশে কথাগুলো পাত্তা না দিয়ে সবে বাইক চড়ে বসতে যাবে, প্রাপ্ত দেখলো ওদের ধাক্কা মেরে যে বাইকটা গিয়েছিল সেটা আবারও ওদের দিকেই আসছে। হাত ঝাড়তে ঝাড়তে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল ও বাইকারের দিকে। দুজন আছে, দুজনেই হেলমেট পরিহিত। কামিজ পরনের পিছনেরটা যে মেয়ে দেখেই বোঝা যাচ্ছে। সামনের জনকে নিয়ে কিছু আন্দাজ করার আগেই বাইকটা একদম ওর সামনে এসে থামলো। বাইক চালক বাইকে বসে বসে সুন্দর মতন বুকে হাত গুজে বলল, হোয়াটসঅ্যাপ মিস্টার গ্যাংস্টার, রং রুটে কি মনে করে? গলার স্বর শুনেই প্রাপ্তর চেনা চেনা লাগছিল। আর এই গ্যাংটার সম্বোধনে আরও নিশ্চিত হয়ে গেল ও। এই বাইকার ইচ্ছে। পিছনে গিটারে ব্যাগ নিয়ে বসে থাকা মেয়েটা ভয়ে ভয়ে হেলমেট খুলল নিজের। সে রাকা। ওকে দেখে মাহিমও বুঝে গেল বাইকের চালক আর কেউ নেই, স্বয়ং ইচ্ছে। সবার সামনে যে ও হেলমেট খুলবে না সেটা বুঝলো প্রাপ্ত। হাত মুঠো করে দাঁড়িয়ে রইল চুপ করে। ঠিক কি ঘটেছে ওর সাথে? এই মেয়েটার থেকে সরে যেতে গিয়েও আরও জড়িয়ে যাচ্ছে যেন ও। নিজের উপরে রাগ হচ্ছে প্রচণ্ড ওর। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু। ওর মুঠো করা হাত দেখে হাসি পেলেও হাসলো না ইচ্ছে। গুন্ডামা আটকানোর এই ভঙ্গিমাটার সাথে পরিচিত হয়ে গেছে ও। রাকাকে বাসা থেকে পিক করতে গিয়েছিল।
ফেরার পথে রং রুটে ঢুকে পড়া বাইকটাকে ট্রাক পেশা হওয়ার হাত থেকে বাঁচাতে বাধ্য হয়েছে নিজের বাইককে ধাক্কা লাগাতে। ঘটনার পর বুঝলো ওটা প্রাপ্তর বাইক ছিল। মুচকি হেসে ইচ্ছে আবারও বলল, বললে না রং রুটে কেন এসছিলে? মরতে নয় তো? দেন মরতে? দেখ কাপা কাপা গলায় কিছু বলতে যাচ্ছিল রাকা। ইচ্ছে ওকে বলার সুযোগ দিল না। প্রাপ্তকে উদ্দেশ্য করে আফসোসের স্বরে বলল, শিট, যদি তুমি সত্যিই মরতে এসে থাকো, আমি তো তোমাকে মরতে দিলাম না। ইস, কত বড় ভুল করে ফেললাম। অবশ্য ভুল করলে আমি সরি বলতে জানি। কেউ সরি অ্যাকসেপ্ট না করলে সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারি। নট লাইক ইউ, ইউ নো। প্রাপ্তর চেহারায় রাগ ফুটে উঠল আরও। হেলমেটের আড়ালে ইচ্ছে ঠোঁট টিপে হাসল। তারপর প্রাপ্তর দিকে আরেকটু মুখ এগিয়ে বলল, আর যদি মরতে না এসে থাকো, দেন তোমাকে আজ আমি বাঁচিয়ে দিয়ে গেলাম মিস্টার গ্যাংস্টার। তবে এর জন্য কিন্তু তোমার কাছ থেকে একদমই থ্যাঙ্কস অ্যাকসেপ্ট করছি না, ট্রাস্ট মি। ওর কথা শুনে রীতিমতো ভয়ে আছে রাকা মাহিম। ইচ্ছে যেন ইচ্ছে করে উস্কাচ্ছে প্রাপ্তকে, আর সেটার পরিণতি খুব একটা ভালো হবে না বলে দুজনেরই ভয়। কথাটা বলে ইচ্ছে আগের মতোই ঠোঁট টিপে হাসতে হাসতে প্রাপ্তর প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইল। ভেবেছিল হয়তো পাবলিক প্লেসে ওকে বলবে কিছু একটা। ওকে অবাক করে দিয়ে আর চমকাই ঠাস করে পাশের একটা ছেলের গালে চল লাগিয়ে দিল প্রাপ্ত। ইচ্ছে, রাকা, মাহিম তিনজনেই উপস্থিত। বাকিরা সবাই চমকে উঠেছে। মাহিম ওর গালে আলতোভাবে হাত বুলিয়ে বিড়বিড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার গালটা বেঁচে গেছে। সবাই কিং কর্তব্যবিমূঢ়। ছেলেটা ছুট লাগাতে চাইছিল। প্রাপ্ত ওর কলার ধরে ফেলেছে। ইচ্ছের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভিড়ের সুযোগ নেওয়া উচিত হবে। ইচ্ছে কি বলবে কিছুই বুঝে উঠল না। ভিড়ের ঠিক কেমন সুযোগ নেওয়ার কথা বোঝালো এই লোকটা। প্রাপ্ত ছেলেটার দিকে ফিরল, এবার শান্তভাবে বলল, যেই দেখলি লোকজন জড়ো হয়েছে, ভিড়ের সুযোগ নিয়ে নিজের পকেট ভারী করতে লেগে বললি, তাই না? তো এখানকার কার মানিব্যাগটা মেরে দিলি শুনি? কত আছে ওটাতে? সবাই বিস্ময়ে তাকিয়ে রইল প্রাপ্তর দিকে। তারপর নিজের পকেটে চেক করতে লাগলো। ছেলেটা নিজেও অবাক। একজন বলল তার মানিব্যাগ নেই। প্রাপ্ত ইশারা করে মানিব্যাগ বের করতে বলতে তৎক্ষণাৎ নিজের পকেট থেকে একটা মানিব্যাগ বের করে সামনে ধরল ও। প্রাপ্ত সামনে হাত জোর করে বলল, প্রাপ্ত লোকগুলোর হাতে ছেড়ে দিল ছেলেটাকে। সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইচ্ছে শুধু দেখলো সবটা। প্রাপ্ত এগিয়ে এসে হুট করে ইচ্ছের গলায় পেঁচানো স্কার্ফ ধরল। বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো ইচ্ছে। প্রাপ্ত বেপরোয়াভাবে ওর স্কার্ফের একাংশ এক টানে ছিঁড়ে ফেলল। আঁতকে উঠল রাকা, মাহিম। প্রাপ্ত আগের মতোই গা ছাড়াভাবে স্কার্ফের টুকরোটা নিজের কুনুয়ের কাটা জায়গায় পেঁচালো। তারপর ইচ্ছের দিকে চোখ তুলে তাকিয়ে শান্তশিষ্টভাবে বলল, থ্যাঙ্কস। ইচ্ছে যেন থমকে আছে। নির্বিকার চিত্তে নিজের বাইকে চড়ে বসলো প্রাপ্ত। মাহিম ওর প্যান্টের হাঁটুর দিকে ছিঁড়ে যাওয়া অংশটার দিকে কাদো কাদোভাবে তাকালো এক পলক। আর এক পলক তাকালো রাকার ওড়নাটার দিকে। আই উইস প্রাপ্তর মতন করে থ্যাঙ্কস বলতে পারতাম। মনে মনে আফসোসের পর্ব শেষ করে চড়ে বসলো ব্যাক সিটে। প্রাপ্ত বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা চোখের আড়াল হতে গলায় ছেঁড়া স্কার্ফটা আস্তে ধীরে হাতে তুলে ধরলো ইচ্ছে। নিঃশব্দে হেসে দিল হঠাৎই। ঠোঁটের মুচকি হাসিটা রেখে বাইকের আয়নায় রাস্তার দিকে দৃষ্টি স্থির করে বলল, হি ইজ সামথিং এলস। স্ট্রেঞ্জ একটা লোক। অদ্ভুত না ইচ্ছা? যখন সে তোর ঠোঁটে হাসির কারণ, হি স্পেশাল ইচ্ছে, ভেরি স্পেশাল। রাখার কথায় কিঞ্চিত চমকে উঠল ইচ্ছে। হেলমেটের আড়ালে হাসিটা কি করে দেখলো ও কে জানে। কিন্তু ওর কথাটা সত্যি কি অযৌক্তিক? প্রাপ্ত কি সত্যি ওর হাসির কারণ নয়? নিজেকে প্রশ্ন করে থমকে গেল ইচ্ছে। এই প্রশ্নের উত্তর ওর অনুকূলে নয়, তাকে বরং উপেক্ষা করাই শ্রেয়। প্রান্ত মাহিম কোথায় গেছে রে সাফওয়ান? আর তুই হঠাৎ এ বাসায় কেন? ওরই কল করে বললো তোর নাকি। রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলছিল মিষ্টি, কিন্তু কথা শেষ না করেই থামতে হলো ওকে। সাফওয়ান উদম গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলে কাঁধের দিকের ক্ষতটা অয়েনমেন্ট লাগাচ্ছিল ও। মিষ্টির আওয়াজ শুনে ধর পড়ে উঠল সাফওয়ান।
তড়িঘড়ি করে গায়ে জড়ালো শার্টটা। ওর হাত থেকে অয়েনমেন্টটাও নিচে পড়ে গেছে। কপাল কুঁচকে তাকিয়ে রইল মিষ্টি। সাফওয়ান শার্ট আঁকড়ে ধরে বলল, একবার নক করে আসবি না? কুচকানো কপাল আরও কুচকে ফেলল মিষ্টি। সাফওয়ান বিপাকে পড়ে গেছে। রুমটা তো মিষ্টিরই। ও ভেবেছিল এই সময় আসবে না ও, তাই ফার্স্ট এড বক্স নিতে মিষ্টির রুমেই ঢুকে পড়েছে ও। সাফওয়ান বেশ বুঝতে পারলো ওকে ওই অবস্থায় দেখে মিষ্টি বিন্দুমাত্র লজ্জা পায়নি। বলে লজ্জা যেন ওর এই পুরুষভূষণ হয়ে উঠেছে। আমতা আমতা করে বলল, কি কি কিছু বলবি? মিষ্টি নিঃশব্দে ঘরে ঢুকলো। সাফওয়ানের পিছনে দাঁড়িয়ে ওর কাঁধের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে এখানে? ও কিছু না, তুই বল কি বলছিস। আমি নিজে থেকে অয়েনমেন্টটা তুলে মিষ্টি নিজেই সাফওয়ানের কাঁধে হাত লাগালো। সাফওয়ান সরে যাচ্ছিল। মিষ্টি ওর হাতের কবজি আঁকড়ে ধরে বলল, এক চুলও নড়বি না। কিভাবে লাগলো? মিষ্টি ওষুধ ছোয়ালো ওর ক্ষততে। সাফওয়ান আর বাধা দিল না। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে বলল, রাস্তায় 2 গ্রুপে মারামারি হয়েছিল, সামলাতে গিয়ে কেটে গিয়েছে কিছু একটা। আর কিছু বলল না মিষ্টি। সামনে এসে সাফওয়ানের হাতে অয়েনমেন্ট ধরিয়ে দিয়ে বলল, সাবধানে কাজ করবি তো। বিনামূল্য নার্সিং সেবা পেয়ে আর সাধারণ কাজ করতে ইচ্ছে করছে না রে মিষ্টি। সাফওয়ানের কথায় ঠাট্টার আভাস। মিষ্টি হাসলো না। সাফওয়ান হাসি থামিয়ে শার্ট পরতে পরতে বলল, আজ এত আগে আগে চলে এলি কি জন্য? পিয়ালি কল করেছিল আমাকে। সারাদিন আঙ্কেল নাকি খই নামে একটা মেয়েকে গ্রাম থেকে নিয়ে এসেছে। গিয়েছিলাম ওখানে। মেয়েটা তো তুই গিয়েছিলি? তো মেয়েটাকে এখনো মিষ্টি ঘরে আনিসনি কেন? মিষ্টি আবারও কপালে ভাঁজ ফেলে তাকালো সাফওয়ানের দিকে। বলল, তুই জানিস খইয়ের বিষয়ে? তোর কি মনে হয় পুলিশের ইনভলভ না করে সারাদিন আঙ্কেল এই মেয়েটার ড্রাইভারকে নিবে? আইনে ঝামেলা নিতে যথেষ্ট জ্ঞান আছে তার। আগে থেকেই জানিয়েছে আমাকে মেয়েটার ব্যাপারে ওই গ্রাম ছাড়ার সময়। একদম স্বাভাবিক গলা সাফওয়ানের। মিষ্টি কিঞ্চিত অভিমান হলো। সবটা জেনেও সাফওয়ান ওকে জানায়নি কিছুই। অবশ্যই প্রাপ্তর কল্পনায় সে রূপ সত্যিই ওর জীবনে এসেছে। এই নিয়ে যথেষ্ট খুশিও। পিয়ালিও কত খুশি। সাদিক সাহেব তো মনে মনে খইকে বৌমা মেনে নিয়েছেন হয়তোবা। ওকে চুপ করে থাকতে দেখে সাফওয়ান পিছন ফিরল। বলল, কি রে চুপ করে আসিস যে? কিছু না। দেখ না, অতঃপর আমাদের প্রান্তর কল্পনায় থাকা সেই শ্যামাকন্যা সত্যি সত্যি ওর জীবনে এন্ট্রি নিল। বল, ভালোই হলো। এবার আর অস্বীকারের সুযোগ নেই। ঠিকই এই খইয়ের সাথে প্রেম অঙ্গনে বাধা পড়তে চলেছে সাদমান ইনাম প্রান্ত। আফটার অল ও যেমনটা চেয়েছিল তেমন কাউকেই পেয়ে গেছে বলে কথা। আর যদি সে প্রেম নোংর আমার চাওয়ার বিপরীত স্রোতে আটকে যায়, সে দায় কার মিষ্টি? সেই বিপরীত স্রোতস্বিনীর, নাকি নিজেকে কন্ট্রোল করতে না পারা এই আমিটার? কার? প্রাপ্তর গলা শুনে থমকে উঠে পিছনে ফিরল মিষ্টি। দরজায় দাঁড়িয়ে প্রাপ্ত। ওর ঠিক পেছনে ঝুঁকে হাঁটু ধরে দাঁড়িয়ে আছে মাহিম। প্রাপ্তর কথা শুনে অবুঝভাবে ওর দিকে তাকিয়ে রইল সবগুলো। মাহিম একটু পরে ব্যথায় কুকরানো কণ্ঠে বলল, ওই সিস্টার, নিজের সিস্টার রূপ নয় তো মাদার তেরেজা ফর্মে আয়। আমার পা দেখ আগে, বাঁচা আমাকে ভাই। দেখ কতখানি ছড়ে গেছে। মিষ্টি এগোলো। খানিকটা ঝুঁকে মাহিমের হাঁটু পরক করে নিয়ে বলল, এখানে ঔষধ লাগালে ঔষধকে অপমান করা হবে। কিছুই হয়নি। বাসায় গিয়ে ডেটল দিয়ে ধুয়ে নিস। আমার বাসার ফার্স্ট এড বক্স পুরো মিষ্টি ঘরের বাচ্চা কাচ্চার কাজে লাগে। ওয়েস্ট করবো না। মাহিম হতবিহ্বলের মতন তাকিয়ে রইল ওর দিকে। মিষ্টি ওর সে চাহনিকে পাত্তা না দিয়ে প্রাপ্তর দিকে ফিরে বলল, হ্যাঁ, কিছু বলছিলি তুই? আবার বল তো। কিছু না। সাফওয়ান এগিয়ে এসে বলল, খয়ের সাথে কথা বললি? সেভাবে না। তো কথা বল প্রাপ্তি। মেয়েটা আর কতদিন ওইভাবে ঘরের কোণে আটকা রাখা থাকবে নিজেকে? আর কতদিন ওইভাবে গুমড়ে গুমড়ে মরবে? আমাদের সবাই ওকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। সারাদিন আঙ্কেল
একা আর কত করবে? প্রাপ্ত কিছু বলল না, হাতে বাঁধা স্কার্ফের টুকরোর দিকে তাকিয়ে রইল শুধু। মিষ্টি বলল, মেয়েটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে প্রান্ত। ওকে দেখলে মনে হয় যেন বেঁচে থাকতেই মরে গেছে, মরে যাচ্ছে প্রতিনিয়ত। তোর হাতে কি হয়েছে আবার? প্রাপ্তর দোটানা আরও গাঢ়তর হলো, অস্থিরতা বাড়লো আবারও। বেরিয়ে আসলো ও মিষ্টির বাসা থেকে, সোজা নিজের বাসায় ঢুকে খোয়ের রুমের দিকে তাকালো। দরজা লকড না, পিয়ালির রুমে এখনো লাইট অন, পড়ছে হয়তো। প্রাপ্ত এগোলো খোয়ের ঘরের দিকে, দরজা দুবার টোকা দিয়ে বলল, খই। সাড়া এলো না। প্রাপ্ত দরজা ঠেলে ভিতরে ঢুকলো। খই দেয়ালে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে, এবার মুখটা দেখা যাচ্ছে ওর, কাঁদতে কাঁদতে ফ্যাকাশে হয়ে গেছে একদম। প্রাপ্ত আরও এগোলো, মিহিস্বরে বলল, আর কত কাঁদবে? তুমি এভাবে কাঁদলে তোমার মা ফিরবে না খই। নিজেকে আর কষ্ট দিও না প্লিজ। আমি, পিয়ালি, বাবা, মিষ্টি ঘরের সবাই আছি তো তোমার পাশে। জীবন তো এভাবে চলে না, বলো। তুমি যদি চাও আমি বাবাকে কালকেই বলবো তোমার পড়াশোনা নিয়ে কিছু ভাবতে। তোমার যে বিষয়ে পড়াশোনার ইচ্ছে। ইচ্ছে শব্দটা উচ্চারণ করার পরপরই থেমে গেল প্রাপ্ত। দুহাত মুঠো করে নিল তৎক্ষণাৎ। খই তখনও এক থানে নিচের দিকে তাকিয়ে নিজেকে সামলে প্রাপ্ত বলল, যেমনটা তুমি চাও তেমনটাই হবে। পুরোটা শুনে এইটুকুই বলল খই। প্রাপ্ত আর এক মুহূর্ত দাঁড়ালো না। সান্ত্বনা দেয়া যে ওর সনদপ্রাপ্ত কাঁচা তার টের পেল বেশ, আর তার সাথেই ইচ্ছের নাম জুড়ে আরও সবটা এলোমেলো করে দিয়েছে। প্রাপ্ত বেরিয়ে যাবায় অনেকটা সময় পর খই চোখ তুলে জানলার দিকে তাকালো। খোলা জানলার পর্দার আড়ালে এক ফালি চাঁদ দেখা যায়। তারা কি আছে? পাশের দালানের জন্য আকাশের পুরোটা দেখা যায় না। চোখের কোণে জল শুকিয়ে উঠেছে খইয়ের। সবাই দয়া করছে ওকে। এই শহরে সবার সান্ত্বনার পর দয়ার পাত্রীও। আচমকায় খইয়ের কি হলো, বেরিয়ে এলো নিজের ঘর থেকে। ড্রয়িং রুমে এসে আবছা আলোয় চোখ বোলালো আশেপাশে, কেউ জেগে নেই। গুটি গুটি পায়ে এগোলো দরজার দিকে। দম বন্ধ লাগছে ওর এই বাসায়, এক ঘরে। ভাদুল গায়ে বটতলা সুকুমারার পাড় ছেড়ে এই ইট পাথরের দালানের মাঝে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। দরজায় কাঁপা কাঁপা হাত লাগালো খই। কয়েকবার চেষ্টার পরও খুলতে পারল না ওটা। চোখ গেল উপরে উঠে যাওয়া সিঁড়িটার দিকে। একটা বড় সড়ো দম নিল খই। আজও বেরোবেই, যে করেই হোক। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে নিজেকে ছাদে আবিষ্কার করলো খই। দ্বিতল ভবনের ছাদ থেকে রাতের শহর, উপরে আকাশে জ্বলতে থাকা তারা, নিচে জ্বলতে থাকা হাজার রঙা বাতিগুলো দেখে বিস্ময় জাগলো না ওর চোখে, বরং অচেনা জায়গার অনুভব। কান্নাগুলো দলা পাকিয়ে আসতে লাগলো গলায়। চোখ এদিক ওদিক সরিয়ে খানিকটা দূরেই জলধারা দেখতে পেল খই। চাঁদের আলোর প্রতিফলনে ঝিলমিল করছে সেই জলধারার পানি। সুকমারার কথা মনে পড়ে গেল খইয়ের। এভাবে কত রাত জেগে সুকমারার তীরে বসে চাঁদ তারার সাথে আড্ডা দিত ও। মায়ের কোল ছেড়ে উঠে আসতো নিজের সময় বের করবে বলে। আর আজ ওর মন প্রাণ শুধু সেই ছত্রতলাটাই খুঁজে চলেছে, একটু শান্তি, একটু স্বস্তির একটা জায়গা। খই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। নিচ অব্দি লাফিয়ে পড়লে খুব একটা ক্ষতি হবে না ওর। এর চেয়ে আরও উঁচু পেয়ারা গাছে, গাব গাছ, আম গাছ থেকে পড়ার অভিজ্ঞতা আছে ওর। এমনটা ভাবনা মস্তিষ্কে আসলেও তাতে সায় দিল না খই। নিচে তাকিয়ে দেখল উপরের ছাদ থেকে পাইপলাইন একদম নিচ অব্দি চলে গেছে। অনায়াসে সেটা ধরেই নেমে যাওয়া যাবে। খই ওর কামিজের ওড়না কোমরে গিঁট দিল। পাইপ ধরে ছাদ থেকে নিচতলে নেমে আসলো অতি সহজে। একটা শুকনো ঢোক গিলে আশেপাশে তাকালো আরেকবার। আগের খই হয়তো মনে মনে নিজেকে প্রশ্ন করত, ব্যস্ত শহরও বুঝি রাতে ঘুমায়। কিন্তু এই খই নিজেকে বোঝালো, ভালো হয়েছে কেউ জেগে নেই, ভালো হয়েছে আমাকে দয়া করার জন্য কেউ জেগে নেই। খয়ে গেল ছাদ থেকে যেদিকে ঝিলটা দেখেছিল ঠিক সেই দিকেই। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তায় শুয়ে থাকা কুকুরটাকে দেখে স্বস্তির শ্বাস ফেলল। এরা অন্তত ওকে দয়া দেখাবে না, এরা মানবতা বোঝে। কয়েক কদম হাঁটতে খই দেখতে পেল সেই ঝিলের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে, আর গাড়ির বাইরে কোনো এক পুরুষ অবয়ব বুকে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে। খই থামার পরিবর্তে সেই মানুষটার দিকে তাকিয়ে থেকে
এক পা দুপা করে এগোতে লাগলো। মধ্যবর্তী দূরত্ব কমার সাথে সাথে হৃদস্পন্দন বাড়তে লাগলো খোয়ের। আরও খানিকটা এগোনোর পর পিছন থেকে স্পষ্ট হলো সে অবয়ব। চোখ ফেটে জল বেরিয়ে এলো খোয়ের। এক ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল সেই মানুষটাকে। তার বুকের শার্টটা সর্বশক্তিতে খামচে ধরে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, এটা কি সত্যই তুমি, নাকি তোমার জিন নকশাদার? কও না, তুমি সত্যই আইছো? কও না, দয়ার পরিবর্তে আমার একটু শান্তি দেও না। এইটা কইয়া নকশাদার, একটু শান্তি দেও। দেখো না, আমি যে কান্দিয়াও শান্তি পাইতেছি না। কান্দার মতন জায়গাটা নাই আমার মাঝে, আর নাই আমার চেনা আর কেউ নাই এই বিরাট দুনিয়ায়। এই অচেনা শহরে আমি একা। আমি ভালো নাই নকশাদার, ভালো নাই। খোয়ের আচমকা আলিঙ্গনে কেঁপে উঠেছিল সেই অবয়ব। তবে ওর কথাগুলো শুনে আলতোভাবে ওর হাতে হাত রাখল সে। সময়ের অতিবাহন আর খোয়ের কান্না শুনে শক্ত করে মুঠো করে ধরল সে খোয়ের হাত জোড়া। শীতল কণ্ঠে বলে উঠল, আমি ভালো নেই খই, একদমই ভালো নেই। প্রায় 10 মিনিট খোয়ের কান্না নীরবে সয়ে নিল রাকি। ওর পিঠে লেপ্টে থেকে মেয়েটা অঝরে কেঁদে চলেছে এতক্ষণ হলো। বাধা দেয়নি ও, বাধা দেওয়াটা উচিত বলে মনে হয়নি ওর। এভাবে কাঁদাটা জরুরি ছিল খোয়ের জন্য। ওকে নিয়ে সাদিক সাহেব শহরে চলে আসার পর ভাদুলগাঁয়ের একটা মুহূর্ত অস্থিরতায় কেটেছে রাকিনের। পরন্ত বিকেলে রোদ্দুরটা আজ যখন আরেক দফায় সুকমারার তীরকে বিদায় জানিয়েছিল, সে অস্থিরতাকে বাস্তবে রূপ দিতে বাধ্য হলো রাকিন। নির্মাণাধীন বৃষ্টির কাগজপত্র ব্যাগে তুলে উঠে পড়ে ঢাকার ফিরতি ট্রেনে। আসার আগে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে সাদিক সাহেব আর মিষ্টি ঘরের ঠিকানা নিয়ে এসেছে ও। বাসায় ফিরে 2 দণ্ডও দেরি করেনি, গাড়ি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়েছে মিষ্টি ঘরের উদ্দেশ্যে। তবে ঠিক কেন, কোন টানে ছুটে এসেছে এখানে, সেই প্রশ্নের উত্তর জানা নেই বলেই মিষ্টি ঘরে যাওয়ার সাহস হয়ে ওঠেনি রাকিনের। ঝিলের দিকটায় গাড়ি থামিয়ে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিল ও। শুনশান রাতের একলা মানব সত্তা জাগ্রত হয়ে শুধু এইটুকু জানান দিয়েছে, খইকে ছাড়া ভাদুলগাঁয়ে ভালো ছিল না ও। হ্যাঁ, একদমই ভালো ছিল না। একসুরে বাধা পড়তে সেই মেয়েটি কি করে ওর বুকে এসে মুখ গুজবে, তা কি করে জানবে ও? খইকে ছাড়িয়ে নিয়ে পিছনে ফিরল রাকিন। ঝাপসা চোখ তুলে তাকালো খই। রাকিন ওর 2 গালে পানি মুছিয়ে দিয়ে বলল, খেতে খেতে এই কি হাল করেছো নিজের? খই নিজেকে ছাড়িয়ে 1 পা পিছল। কিঞ্চিত অবিশ্বাসে তাকিয়ে রইল রাকিনের দিকে। একটু চুপ থেকে আবারও ফুপিয়ে কেঁদে দিয়ে বলল, আমার মা আর নাই নকশাদার, আমি অনা। আর কিছু বলার আগে ওর হাত ধরে এক টানে ওকে নিজের সাথে মিশিয়ে নিল রাকিন। শক্ত করে জড়িয়ে রাখলো খইকে। খই আরও শব্দ করে কেঁদে দিল এবার। রাকিন বলল, চুপ, কাঁদে না, আর কাঁদে না। কাঁদলে মা আরও কষ্ট পাবে খই, এইভাবে কাঁদতে নেই। কান্না থামাও খই, অনেক কেঁদেছো তুমি। খইয়ের থামার নাম নেই। রাকিন ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এইবার কান্না না থামালে কিন্তু জিনটা এসে ঘাড় মটকে দেবে তোমার। মাথা তুলে তাকালো খই। এতক্ষণে ওর মাথায় আসলো এই লোকটার এখানে থাকা কতটা অনাকাঙ্ক্ষিত। প্রশ্ন সমেত নিজেকে সামলাবে বলে আগে কান্না থামানোর চেষ্টা করলো খই, আর তার জন্য ওর এবার হিচকি উঠছে। রাকিনের বুকে মৃদু শক্তি দিয়ে সরে যাবে বলে উদ্যত হলেও ওর হাত ধরে ফেললো রাকিন। খানিকটা গম্ভীরভাবে বলল, এইটা তো ভাদুলগাঁয়ের সুকমারার তীর না, তো এত রাইতে ইহানে কেম? রাকিনের কথা বলার ভঙ্গিমা শুনে দৃষ্টি প্রসারিত হলো খইয়ের। ঠোঁট টিপে হাসি আটকে প্রশ্নের উত্তরের জন্য ইশারা করলো রাকিন। খই দৃষ্টি নত করে ধরা গলায় বলল, ওই ইট পাথরের ঘরে দম বন্ধ হইয়া আইতাছিল আমার। শ্বাস নিয়নের লাইগা বাহির হয়েছি। উত্তর দিয়ে রাকিনের কপালে সূক্ষ্ম বাজের রেখা লক্ষ্য করলো খই। ওটা বিরক্ত প্রকাশের সাথে চিন্তার প্রকাশ বটে। বাসা থেকে একটা মেয়ে এভাবে বেরিয়ে আসলো, কোনো নিরাপত্তার ব্যবস্থা আদেও আছে কি সেখানে? রাকিন এমন ভাবনায় মত্ত হওয়ার আগেই খই হাত মুচড়ালো নিজের। রাকিন ওর হাত ধরেই বলে উঠল, ভাদুলগাঁয়ে তো প্রতিবার ঝাঁসি রানী সে দর্শন দিতে,
তা শহরে এসে নকশাদারদের ভয় পাচ্ছ নাকি? আমার কান্দনে ভয় আছিল নকশাদার। হাত আলগা হয়ে আসলো রাকিনের। খই নিজের হাত ছাড়িয়ে নিল। রাকিন জোরপূর্বক হেসে বলল, অচেনা একটা জায়গায় এত রাতে বেরিয়েছ, কে বেরোলে? তুমি এইখানে কেন নকশাদার? উত্তরের পরিবর্তে প্রশ্ন শুনে আটকে গেল রাকিন। কেন যেন ওর মনে হলো মায়ের মৃত্যুতে আর এক নতুন খইয়ের জন্ম হয়েছে, যে দোষী বটে কিন্তু আগের মতন আর গা ছাড়া নেই। কথাতে কারণ খুঁজতে শিখে গেছে সে, যেটা ওর জন্য ভালো। রাকিন মৃদু হাসল, এক পা এগিয়ে বলল, আমি এই শহরেরই কেউ খই। খই চোখ নামিয়ে নিল। রাকিন বলল, আশ্রমে কেউ দেখেনি তোমায় বেরোতে? বাড়ির হক করে ঘুমায়। আবারও কপাল কুঁচকে এলো রাকিনের। বাড়ি বাড়ি কেন বলছে খই? মিষ্টি ঘর যে অনাথ আশ্রম তা কি জানে না ও? নাকি মিষ্টি ঘরকে অনাথ আশ্রম বলে সম্বোধন করা হয় না? একটু ঝুঁকে বলল, আর এই সুযোগে রায়বাগানে বেরিয়ে পড়েছে শহর ভ্রমণে, তাই তো? তা কোথায় যাচ্ছিলে শুনি? এই জেলা অব্দি সুকুমারের ফিল নেবে বলে, তাই তো? নাকি আরও দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল আপনার? কোন হানে যাওয়া উচিত আমার নকশাদার? আকস্মাৎ খইয়ের কাতর আবেদন শুনে রাকিন নিজেই এলোমেলো হয়ে এলো যেন। হাসিটা উবে গেল ওর ঠোঁট থেকে। খই বলল, তুমি কও না, এইখানে সাদিক কাকা ছাড়া তো আর কাউরে চিনি না। হ্যাঁ তো আমারে ওই ঘরটাই চেনাইছে এখনো অবধি, আর তাতে শুধু আমার দম ফুরাইছে নকশাদার। এখন তুমি যখন আছোই, এইবার না হয় তোমার কথাটাই শুনি। আমার দম বাঁচানোর লাগি, আমারে বাঁচানোর লাগি জবাব দিও একটু। কোন হানে যাওয়ান উচিত ছিল আমার নকশাদার? যাওয়ানের জায়গা আছে আমার? খইয়ের চোখে জল টলমল করছে। যতক্ষণ বেরিয়ে আসবে সে প্রবাহ দুহাত মুঠো করে নিল রাকিন। মনে দোটানার তাণ্ডব শুরু করেছে। যে প্রবাহের টানে এত দূর অবধি এসেছে ও, সেই প্রবাহকে হাঁকড়ে রাখার দায়িত্বটা কি ওর নয়? কী করে অস্বীকার করবে ও? নিজেকে নিজের বিবেকের কাছে আবদ্ধ করে দেওয়াই সে দায়িত্বকে। উচিত হবে অস্বীকার করা? পারবে ও? ইচ্ছে উবুর হয়ে শুয়ে শুয়ে পা দোলাচ্ছে। ল্যাপটপে নিজের কিছু গান দেখতে দেখতে গুনগুন করে গান গাইছে, আর মাঝে মধ্যে কাঠ বাদাম মুখে পড়ছে। টমি এতক্ষণ অবধি মেঝেতে শুয়ে শুয়ে বল নিয়ে এদিক ওদিক করছিল। ব্যালকনি দিয়ে আসা দমকা বাতাসে গিটারের হাতলে রাখা ইচ্ছের স্কার্ফটা এসে মেঝেতে পড়ল। টমি মেঝে শুকতে শুকতে স্কার্ফের কাছে গেল। আচমকায় শব্দ করে উঠল ও। চোখ সরিয়ে টমির দিকে তাকালো ইচ্ছে। অকারণে শব্দ করার অভ্যাস নেই টমির। ইচ্ছে একবার বলল, টমি সাইলেন্স। টমির ভায়োলেন্স বাড়লো, বই কমলো না। ইচ্ছে ল্যাপটপ ছেড়ে উঠে বসলো। বিরক্তি নিয়ে বলল, হোয়াট হ্যাপেন ডুড? স্কার্ফ মেঝেতে পড়েছে, আমি নই। টমি তখনও থামেনি। মুখ দিয়ে উল্টে পাল্টে দিল স্কার্ফটা। স্কার্ফের ছেঁড়া অংশ দৃশ্যমান হলো ইচ্ছের কাছে। ইচ্ছের মনে পড়ে গেল এটা সেই স্কার্ফ যেটা আগের দিন ছিঁড়ে নিয়েছে প্রাপ্ত। মনে পড়তেই হাসি পাচ্ছিল ইচ্ছে। হাসিটা আটকে বাবু হয়ে বসে টমিকে বলল, টমি, ওটা বাইকে লেগে ছিঁড়ে গেছে। টমি থামলো। লেজ গুটিয়ে বেডের দিকে এগোচ্ছিল শান্তিতে বসবে বলে। ইচ্ছে ঠোঁট টিপে হেসে বলল, আরে না 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 টমি, ওটা তো বাইকে লেগে ছিঁড়েনি, ওটা তো। টমি আবারও শব্দ করতে লাগলো। ইচ্ছে আগের মতোই হাসি সংবরণের চেষ্টা করে বলল, টমি, ওটা মেবি রাকাদের বাসার দরজার কোনায় বেঁধে ছিঁড়ে গেছিল। টমি আবারও নিশ্চুপ আগের মতো। এবারও ইচ্ছের কাছে যাবে বলে এগোচ্ছিল ও। ইচ্ছে ছটপট করে বলে দিল, স্কার্ফটা প্রান্ত ছিঁড়েছে। শব্দের সাথে নিজের তীব্র প্রতিষেধক স্প্রিয়াকে এবার প্রদর্শন করাতে লাগলো টমি। এক প্রকার ফুঁসে ওঠা যাকে বলে। ইচ্ছে আর পারল না নিজের হাসি ধরে রাখতে। শব্দ করে হাসতে লাগলো ও। ওর হাসিতে মুখরিত হয়ে উঠল পুরো বাসা। অনেকগুলো বছর পর আবারও এই বাসায় চার দেয়ালের প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো ইয়েনাথ নিকনের বিলুপ্ত প্রায় সেই হাসির ঝঙ্কার। টমি প্রথমেই স্কার্ফ শুকে বুঝে গিয়েছিল ওতে ইচ্ছের গায়ের সাথে প্রাপ্তরও স্পর্শ আছে। তাই শুরু থেকে অপছন্দের লোকটার উপস্থিতি অনুভব করে চেঁচাচ্ছিল ও। ইচ্ছে করে ইচ্ছে দুবার ভুলভাল বলেছে ওকে।
তখন সেটাকে সত্য মেনে শান্ত হয়ে গেছিল টমি। শেষবারের ইচ্ছে যেই প্রাপ্ত নাম নিয়েছে, সত্যি সত্যি টমি সেই অপছন্দের প্রাপ্ত স্কার্ফটা ছিঁড়েছে প্রমাণ পেয়ে ওইভাবে শব্দ করতে শুরু করেছে ও। সবটা বুঝে হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল ইচ্ছে। অনেকক্ষণ পর হাসি থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, লোকটাকে তোর এত অপছন্দ কেন টমি? আমার স্কার্ফে তার স্পর্শ আছে, এইটুকু বুঝেই এত আক্রোশ তোর? হোয়াই ডুড? টমির শান্তশিষ্ট ভাবখানা যেন স্পষ্ট জবাব, অপছন্দের লোকই বটে। তোমার গিটার ভেঙেছে, ঝাল খাইয়েছে, দেয়াল টপকেছে, সরি বলেনি, থ্যাঙ্কস দেয়নি, এখন শুনি তোমার স্কার্ফও ছিঁড়েছে। তাকে অপছন্দ করব না তো তোমার মতন তার নামে আকাশ কাঁপিয়ে হাসবো? তুমি বা কেন উল্টো পথে চলছো? হোয়াই ডুড হোয়াই? ইচ্ছে কি বুঝলো, কতটুকু বুঝলো? ওর ভঙ্গিমায় উঠে বসলো চুপচাপ। হাস্য উজ্জ্বল চেহারায় আবারও বিষণ্ণতার মেঘ জমালো যেন। তা দেখে ভাব পাল্টালো টমি। চাঁদ মুখে আমাবস্যা এনে দিল বুঝি ও নিজে। লেজ নিড়ে এগিয়ে গিয়ে ইচ্ছের গা ঘেঁষল ও। ইচ্ছে মৃদু হেসে কোলে তুলে নিল ওকে। গায়ে হাত বুলিয়ে চোখ স্থির করলো ব্যালকনির বাইরে আকাশের দিকে। চাঁদ লুকিয়েছে কালো মেঘের আড়ালে। ইচ্ছে একদিনে সেদিকে তাকিয়ে থেকে মিহিস্বরে বলল, আই উইশ তোর প্রশ্নগুলোর উত্তর থাকতো আমার কাছে। আই উইশ, কিন্তু এই উত্তরহীনতার এই কালো মেঘ ঘোচানোর আগে যে আরেকটা প্রশ্নের উত্তর জানা চাই আমার টমি। উত্তরগুলো কি সত্যিই নেই আমার কাছে, নাকি আমিই মানতে নারাজ? কোনটা? তুমি মিষ্টি ঘরে ফিরে যাও খই। রাকিনের কথা শুনে কিছুক্ষণ নীরবে ওর দিকে তাকিয়ে রইল খই। রাকিনের শান্ত চাহনি। খই চোখ সরিয়ে দু হাতে দু গাল মুছল নিজের। কী সব বলে রাকিনকে দুর্বল করে দিতে চাচ্ছিল ও। রাগ হলো ওর নিজের ওপর। নাক টেনে বলল, তো তুমিও বাড়ি ফিরে যাও নকশাদার, আসতাছি। এক মুহূর্ত দেরি না করে উল্টো পথে হাঁটা ধরল খই। যেখানে দায়ভার হয়ে থাকবে না বলে সাদিক সাহেবের বাসা থেকে ও বেরিয়ে এসেছিল, সেখানে রাকিনের কাছে নিজের বলা কথাতে ওকে দায় করে দিতে চাচ্ছিল ও। আজ নিজেই নিজেকে অপমান করছে ও। রাকিন পেছন থেকে ওর এক হাত ধরে বলল, খই আমি। খই ছাড়িয়ে নিল নিজের হাত। একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, ফিরে যাও নকশাদার, আমি অনাথ আশ্রমে যাইতাছি। চিন্তা করণ লাগবো না তোমার, আমি ঠিক আছি। জানি না তখন কি হয়েছিল, পাগল হয়ে গেছিলাম হয়তো। তখন ঠিক আছি, তুমি যাও। রাকিন ওর সামনে এসে দাঁড়ালো খইয়ের দু হাত মুঠো করে নিয়ে। মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দিও খই। যাই না এতটুকু সময়ের ব্যবধানে ভাগুরগাঁও থেকে শুধুমাত্র তোমার কথা ভেবে ঢাকা চলে আসার এত সাহস কি করে আসলো আমার মাঝে। তবে এটা জানি এই মুহূর্তে তোমাকে পরিচয় দেওয়ার সাহস আমার নেই, তাই। খই বিস্ময়ে তাকিয়ে রইল রাকিনের দিকে। রাকিনের চেহারায় তীব্র আত্মগ্লানি। খইয়ের নিজের ওপরও রাগ হলো। টের পড়লে অনেক বেশি আবল তাবল বকেছে ও, যার জন্য ওই লোকটা এতটা দ্বন্দ্বে পড়ে গেছে। কিন্তু ও তো সেইভাবে বলতে চায়নি। আপনার ভেবে দুঃখটা উগরে দিতে গিয়ে বলে দিয়েছিল কথাগুলো। ও তো কারোর দায়বদ্ধতা হতে চায়নি। সেখানে ওর কথাতে রাকিন দায়বদ্ধতাই পড়ে যাচ্ছিল। যেখানে ওর চেয়ে শত সহস্র ভালো কিছুর দাবিদার এই মানুষটা, ও কি করে তার কাছে দাবি করতে পারে? মুচকি এসে রাকিনের হাতে হাত রেখে বলল, খই নিজের পরিচয়ে বাঁচব নকশাদার। তুমি দেখো, আমার মাই যা চাইছিল তাই হইব। তুমি নিজের উপরে কোনো দায় নিও না। ভালো থাইকো। রাকিন চোখ তুলে তাকালো। সুন্দর একটা হাসি দিয়ে খই হাত ছাড়িয়ে নিল নিজের। অন্ধকারে চলে গেল সে পথে, যে পথ দিয়ে এসেছিল। মাথার চুলগুলো এক হাতে উল্টে ধরে আকাশের দিকে মুখ তুলল রাকিন। চোখ বন্ধ করে নিতেই জল গড়ালো ওর চোখের কোণ বেয়ে। ল্যাম্পপোস্টের আলোতে ওর ছায়ার সাথে হৃদয়ের চাপা কষ্টগুলোর প্রতিধ্বনি স্পষ্টতর হতে লাগলো। প্রতিটা প্রশ্বাস যেন তীব্র যন্ত্রণা সমত বলছে, যেই জায়গাটা এতগুলো বছর ইচ্ছেকে দিতে পারিনি, সেই জায়গাটা কি করে তোমাকে দেব খই? যে সেই ছোটবেলা থেকে রাকিনের সবটা জুড়ে আছে, তোমার সাথে এই দুদিনের সাক্ষাতে কি করে তার সাথে বিশ্বাসঘাতকতা করবো বলো? খেয়া যেখানেই থাকুক না কেন, আমি তো জানি আমার সবটা জুড়ে শুধু ওই আছে। ওর অনুপস্থিতি কেউ পূরণ করতে পারবে না,
আমি দেব না কাউকে সে অধিকার, দিতে পারবো না। রেকর্ডিংয়ের জন্য বাসা থেকে বেরোলো ইচ্ছে। আজও ব্রেকফাস্ট করেনি বলে নওশাদ সাহেবের অসহায় আর্থি আর নাফিসা বেগমের বিব্রত চাহনি দেখতে হয়েছে ওকে। সেই সব মাথা থেকে ঝেড়ে গাড়িতে বসে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট লাস্ট কলের সময় দেখবে বলে মোবাইল কল লিস্ট স্ক্রল করছিল ইচ্ছে। হঠাৎই একটা আননোন নাম্বারে চোখ আটকালো ইচ্ছের। সময়, তারিখ আর আননোন নাম্বার লিস্টে দেখে একটা ঘটনাই মনে পড়ল ওর, পিয়ালি সেই সন্ধ্যার ঘটনার। পুরো নাম্বারটা কয়েকবার চোখ বোলালো ইচ্ছে। কী ভেবে বাটন ফোনটা বের করলো ও। ঠিকঠাক মতো নাম্বারটা তুলে কল করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হুকি দিয়ে একবার দেখে নিল পাশে টমিকে। চোখ বুজে শুয়ে আছে টমি। মুচকি হেসে ইচ্ছে এক হাতে ওর গায়ে হাত বোলালো। নড়ে চড়ে আরও আরাম করে শুয়ে পড়ল টমি। ঠোঁট কামড়ে হেসে নম্বরটা ডায়াল করলো ইচ্ছে। কি হলো ওর? রিং হবার আগেই কেটে দিল কলটা। কিছুক্ষণ ইতস্তত করে একটা জোরে শ্বাস ফেলে আবারও নম্বরটায় কল লাগালো ও। ফোনের আওয়াজে চোখ মিললে তাকালো প্রাপ্ত। হাত বাড়িয়ে ফোনটা কানে নিল। নম্বর না দেখে রিসিভ করলো কলটা। ঘুমো ঘুমো গলায় বলল, হ্যালো। প্রতি উত্তরে কুকুরের আওয়াজ শুনে তখন চোখের ঘুম গায়েব হয়ে গেল। ইচ্ছে চোখ মুখ খিচে বন্ধ করে নিল টমিকে আওয়াজ করতে শুনে। কল কেটে দিল তৎক্ষণাৎ। সরু চোখে তাকিয়ে রইল টমির দিকে। টমি লেজ নেড়ে আদর বোঝালো ওকে। ইচ্ছে কড়া গলায় বলল, শব্দ করলি কেন? টমি সিটের ওপরে রাখা ইচ্ছের অন্য ফোনের স্ক্রিনে থাকা প্রাপ্তের নাম্বারের সামনে পা রাখলো। ইচ্ছের মুখ হা হয়ে গেল আপনা আপনি। বলল, ওই লোকটা মোবাইলের ওপাশ থেকে হ্যালো বলেছে, সেটাও কানে গেছে তোর? টমি আবারও শুয়ে পড়ল আরাম করে। ইচ্ছে ওর গা ছাড়া ভাব দেখে বলল, সরি ডুড, ভুলেই গিয়েছিলাম। আমাদের তুলনায় তো তোর তোর শ্রাব্যতার সীমা অনেক বেশি। ঠিক বুঝে গেছিস কার নাম্বারে ডায়াল করেছি। টমি আবারও দুবার ডাকলো, যেন আরও বেশি ভাব বোঝালো ও। ইচ্ছে শব্দ করে হেসে দিল এবার। টমিকে কোলে নিয়ে আদর করতে লাগলো, গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, ইউ নো হোয়াট টমি, মিস্টার গ্যাংস্টারের প্রতি তোর এই বিহেভটা আমি এনজয় করতে শুরু করেছি। পারিসও তুই। টমি কিছুই বলল না। মনে মনে হয়তো চাপা এইসব পুষতে শুরু করলো প্রাপ্তর প্রতি। এদিকে টমির গলা চিনতে কষ্ট হলেও ভুল হলো না প্রাপ্তর। উঠে বসে হা হয়ে মোবাইলের দিকে তাকিয়ে রইল ও। ঠিকই শুনেছে কিনা ঘুমের ঘোরে সেটাও একটা বিষয়। টমি ওর নাম্বার কিভাবে পাবে? ওকে কেন কল করবে? সর্বোপরি কিভাবে কল করবে ভেবে সকালটায় উল্টে পাল্টে গেল প্রাপ্তর। নাম্বারটা পড়ে নিল কয়েকবার। মোবাইল বিছানায় রেখে ঢুকে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেল ড্রয়িং রুমের সোফায়। পিয়ালি, সাদিক সাহেব আর মিষ্টি ঘরের আরেক অভিভাবক বাকের কাকা সবাই বসে। হাতের ঘড়িটা পড়তে পড়তে পুরো ড্রয়িং রুমে পুরোটা চোখ বুলিয়ে এক কোণে মেঝের দিকে তাকিয়ে থাকা খইকেও দেখতে পেল রাকিন। পিয়ালি বলল, কোথায় যাচ্ছিস ভাইয়া? এমনি মাহিমদের ওদিকে। প্রাপ্তকে শেষ করতে না দিয়ে সাদিক সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, মিষ্টি ঘরে চলে যেতে চাই প্রাপ্ত। প্রাপ্ত অবাক চোখে তাকালো খইয়ের দিকে। খই কোনো প্রতিক্রিয়াই দেখালো না, সেইভাবেই নিজ দিকে তাকিয়ে আছে ও। পিয়ালি বলল, সকালবেলা উঠে আমাকে বলেছে এ বাসায় থাকবে না, আমি অনেক বললাম এখানে। প্রাপ্ত এগিয়ে গেল খইয়ের দিকে। খই অনড়, মেয়েটার চেহারা শুকিয়ে গেছে একদম, চোখ কোঠরে বসে গেছে। প্রাপ্ত বলল, এ বাসায় থাকতে চাও না তুমি? না। খইয়ের স্পষ্ট জবাব। সাদিক সাহেব এগিয়ে আসলেন ওর দিকে, বললেন, কিন্তু খই, এই বাড়িতে আমার দম বন্ধ লাগে কাকা, আমারে আশ্রমে যাইতে দাও। ওইখান থাইকা পড়তে চাই আমি, নিজের পরিচয়ে বাঁচবার চাই। বাধা দিও না কাকা, পায়ে পড়ি তোমার, আমারে আশ্রমে যাইতে দাও। প্রাপ্ত কি বলবে বুঝে উঠতে পারল না বেশ। খইয়ের আকুতি শোনার পর সাদিক সাহেব হার মানলেন খইয়ের কাছে। উনি ভালো মতোই জানেন এই মুহূর্তে খইয়ের আত্মসম্মানই ওর কাছে বড়। এদিক দিয়ে ওকে জোর করা হলে হিতে বিপরীত হবার সম্ভাবনা বেশি। আর তাছাড়া উনি নিজেও চান খই নিজের দিকগুলো বুঝে বাঁচতে শিখুক যত দ্রুত সম্ভব। প্রাপ্তর দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো প্রাপ্ত? যেটা খই চায় সেটা করাই উচিত হবে বাবা। একটা ক্ষুদ্র শ্বাস ফেলে বাকেরের সাথে সব ধরনের ফর্মালিটি মিটিয়ে নিলেন সাদিক সাহেব।
খই শক্ত করে নিল নিজেকে। বাকের কাকার সাথে বেরিয়ে এলো প্রাপ্তদের বাসা থেকে। বেরোনোর সময় সাদেক সাহেব ওকে পিছনে ডাক দিলেন। খই থামলো। সাদেক সাহেব ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক অনেক দোয়া তোমার জন্য। শুধু বাসাটা বদলেছে, তোমার প্রতি আমাদের ভালোবাসা না। সবসময় আমরা পাশে আছি তোমার। নিজেকে প্রস্তুত করো খই। এই বাসার মানুষগুলো এক নতুন তোমার স্থায়ী আগমনের প্রস্তুতি নিয়ে শুরু করলো কিন্তু। খই প্রাপ্তর দিকে তাকালো এক পলক। প্রাপ্ত শান্ত স্থির চাহনি। দুজনের মনে আচমকায় অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাস হানা দিতে লাগলো। এ যেন নতুন শুরু নয়, অন্তিমের পুরনো ট্যালি। অনেকক্ষণ যাবৎ ল্যাপটপ কোলে নিয়ে কাজে মনোযোগ দেবার চেষ্টা করছে রাকিন। কিছুতেই পারছে না। বারবার ভুল করে বসছে ছোটোখাটো বিষয়ে। পাশেই বিছানায় উপর করে রাখা স্কেচের কাগজপত্র ফ্যানের বাতাসে খচখচ শব্দ তুলছে। রাগ নিয়ে ল্যাপটপ কোল থেকে সেই কাগজের উপরেই রাখলো রাকিন। দাদা দাঁত চেপে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। বন্ধ চোখের পাতায় সেই চেনা মুখ অনাকাঙ্ক্ষিতভাবে একদম কাছে এসে যে ঠোঁট জোড়া ওর ঠোঁটে ছুঁয়ে দিয়েছিল, সেই ঠোঁট, সেই শ্যামলা বর্ণের মুখশ্রী, টানা টানা চোখ জোড়া। খই। রাকিন চোখ মেলল। উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটালো কয়েকবার। খইকে ভুলতে চাইও এমনটা নয়, তবে খই ওর ভাবনায় এত গাঢ়ভাবে জড়িয়ে যাক এমনটাও চায় না ও। আপাতত কাজে মনোযোগ ধরে রাখাটা বেশি জরুরি। রুমে মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো রাকিন। তোয়ালেতে মুখ মুছতে মুছতে এগোলো টেবিলের দিকে। বলল, কফি চাইনি মা। মা হয় তোর, তুই কখন চাইবি সে অপেক্ষায় থাকতে পারি না আমি রাকিন। আমি জানি তোর কখন কি প্রয়োজন। মিসেস মাহমুদের অভিযোগের স্বর। রাকিন থামলো। মায়ের দিকে ফিরে তাকানোটা শ্রেয় বলে মনে হলো না ওর। মিসেস মাহমুদ কফি রাখলেন টেবিলের উপরে। রাকিনের কাঁধে হাত রেখে বললেন, তোর খেয়াল রাখবে এমন কাউকে তোর প্রয়োজন রাকিন। এভাবে চলে এলি গ্রাম থেকে? ওদিকে সব ঠিক আছে তো বাবা? বেটি হবে এমনটা কেন ভাবছো মা? ডোন্ট ওয়ারি, এখান থেকে বাকিটা সামনে নেওয়া যাবে। সব ঠিক আছে। শুধু তুই ঠিক নেই, তাই না রাকিন? কফি মগ হাতে নিতে গিয়েও থেমে গেল রাকিন। পুরোটাই লক্ষ্য করলেন মিসেস মাহমুদ। ছেলেকে নিজের দিকে ফিরিয়ে বললেন, তুই জানিস রাকিন, তোর বাবা কোনোদিনও মুখ ফুটে তুই কেমন আছিস জানতে চাইবে না। কিন্তু তুই তো এটাও জানিস তোকে কত ভালোবাসে সে। তোর ভালো চাই, তোকে ভালো দেখতে চাই। এভাবে আর কতদিন বাবা? আর পারছি না তোকে অতীত আঁকড়ে এভাবে দেখতে, পারছি না। কাঁদতে লাগলেন মিসেস মাহমুদ। রাকিন জড়িয়ে ধরল মাকে। ওর বলার কিছুই নেই এখানে। সন্তানকে সুখে দেখতে চাওয়াটা প্রত্যেকটা বাবা মায়ের অধিকার। সেই অধিকার থেকে ও বঞ্চিত করেছে ওর বাবা মাকে। তাই এই অভিযোগ ওকে শুনতেই হবে। মিনিট দুয়েক পর কানে আসলো, কাল ইনিশাতে খেয়া হাউজিং নিয়ে মিটিং ডেকেছি। চায়না থেকে কিছু বিল্ডার আসছে। রাকিন তৎক্ষণাৎ পেছন ফিরল। রাজিম মাহমুদ দরজায় দাঁড়িয়ে বলছেন কথাগুলো। রাকিন বিস্ময়ে বলল, মিটিং মানে? হাউসিংয়ের মিটিং তো আর 2 মাস পর হওয়ার কথা। সেটা তো তোমার আড়াইপির পরে হওয়ার কথা ছিল। এখন তুমি যখন এসেই গেছো, আর দেরি করতে চাই না। কিন্তু বাবা। কিসের কিন্তু রাকিন? রাকিন চুপ রইল। রাজিম মাহমুদ বললেন, আমি ভাবছিলাম কাল হাউজিং প্রজেক্টের পুরোটা দায়িত্ব আমি নেব। একটু শুনে রাকিন কি বলবে বুঝে উঠতে পারল না। এই প্রজেক্ট ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টের একটি। তা যদি রাজিম মাহমুদ নিজে লিড দিতে চান, তার মানে সেই প্রজেক্ট সুন্দরতম রূপ নেবে। কোনো সন্দেহ নেই তাতে। ও নিজে লিড করবে না, এই খারাপ লাগার চেয়েও ওর বাবা লিড করছে, এটা ওর কাছে সবচেয়ে খুশি। রাকিন কিছু বলার আগেই রাজিম মাহমুদ বললেন, কেয়া হাউজিংয়ে ইনিশা থাকছে, তবে ইনিশা বিল্ডার্সের তরফ থেকে তুমি এই প্রজেক্টের লিডে থাকছো না রাকিন। ইচ্ছেকে বলে দিও কালও যেন ইনিশায় পৌঁছে যায়। মিটিংয়ে ওকেও অ্যাটেন্ড করতে হবে। রাকিন মাকে ছেড়ে ছুটতে এসে শক্ত করে জড়িয়ে ধরল ওর বাবাকে। আলতোভাবে ছেলের গায়ে হাত রাখলেন রাজিম মাহমুদ। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। যেখানে ছেলের ভালো করার সুখের চেয়েও সে ছেলেকে ঠকানোর গ্লানি সুস্পষ্ট। দেরি না করে বেরিয়ে গেলেন রাজিম মাহমুদ। মিসেস মাহমুদও ঠোঁটে মুচকে হাসি ফুটিয়ে চলে গেলেন রুম থেকে।
খুশি মনে ইচ্ছেকে কল করলো রাকিন। কল রিসিভ হতেই বলল, কাল হাউসিং প্রজেক্ট নিয়ে মিটিং আছে ইচ্ছে। আচমকায় রাকিনের কল পেয়ে ইচ্ছে যতটা না অবাক হয়েছিল, হাউজিংয়ের কথা শুনে আরও অবাক হলো ও। বিস্ময় নিয়েই বলল, কি বলছিস কি তুই রাকিন? হ্যাঁ ঠিকই বলছি, বাবা নিজে কনফার্ম করেছে আমাকে জাস্ট এই মাত্র। সাজ ছেড়ে দাঁড়ানোর থেকে বিছানায় বসে গেল ইচ্ছে। রাকিনের গলা শুনেই বোঝা যাচ্ছে অনেকটা খুশিও। ইচ্ছে বলল, তোকে ছাড়াই মিটিং? হ্যাঁ কাল একটু কাজ পড়ে গেছে আমার, বাট নো নিড টু ওয়ারি। গেস হোয়াট, বাবা নিজের লেট করবে প্রজেক্টটা। আর এক দফায় অবাক হচ্ছে। চোখ ভরে উঠল ওর। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়, রাকিনের লালন করা খেয়ার স্বপ্ন, খেয়া হাউজিং। নিম্নবর্তীদের মাথার উপরে তাদের নিজস্ব ছাদ। ইচ্ছেকে চুপ থাকতে দেখে রাকিন বলল, কিরে চুপ করে গেলি যে? কিছু না, এটা বল তুই গ্রাম থেকে কবে আসছিস? ওদিকের কাজ কত দূর? রাকিন এবার চুপ করে গেল। যেখানে ক্ষয়ের জন্য ভাদুলগাঁও ছেড়ে ঢাকায় চলে আসলো, সেখানে এই মেয়েটাকে বলাও হয়নি ও ঢাকায় এসেছে। ইচ্ছে আবারও বলল, কিরে এবার তুই চুপ কেন? মিস করছিস আমাকে? ইচ্ছে আবারও নিরুত্তর। সত্যিকে এতটুকু মিস করেছে ও রাকিনকে? এতগুলো দিনে একবারও মনে পড়েছে ও রাকিনের কথা? রাকিন উত্তরের অপেক্ষা করলো না, কথা ঘোরানোর জন্য বলল, কালকে সবাই মতোই নেশায় চলে আসিস। বাবা বললো কালকে তোর মিটিংয়ে থাকাটা ইম্পর্টেন্ট।